সাল 2030 প্রথমবার মানুষ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বাস করতে শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে বড় স্পেস এজেন্সি স্পেসএক্স আর বিশ্বের হাজারো বিজ্ঞানী বিশ্বাস করেন এটা আর শুধু কল্পনা নয়, বরং মানব সভ্যতার একটা বড় পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো, যে গ্রহে শ্বাস নেওয়ার মতো বাতাস নেই, যেখানে তাপমাত্রা -125°C, আর যেখানে এমন এক অদৃশ্য রেডিয়েশন রয়েছে যা মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে, এমন জায়গায় মানুষ থাকবে কিভাবে? অক্সিজেন আসবে কোত্থেকে আর খাবার ফলবে কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে জন্মানো প্রথম শিশু কি আমাদের মতোই মানুষ হবে, নাকি সেটা কোনো এলিয়েন প্রজাতির মতো দেখতে হবে? মঙ্গলের এই গল্পটা আসলে শুরু হয় পৃথিবী থেকেই। আমরা সবাই জানি প্রায় 6.5 কোটি বছর আগে একটা বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করেছিল। সেদিন এক নিমেষে পৃথিবী হারিয়েছিল তার সবচেয়ে শক্তিশালী প্রাণী ডাইনোসর। কোটি কোটি বছর পৃথিবীতে শাসন করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের ইতিহাস পুরো মুছে যায়। তাই বিজ্ঞানীরা মনে করেন, একদিন পৃথিবীর সঙ্গেও যদি তেমনই কিছু হয়, তাহলে মানুষের গল্পও কি ডাইনোসরের মতো শেষ হয়ে যাবে? এই প্রশ্ন থেকে একটা নতুন ধারণা এসেছে, মাল্টি প্ল্যানেটারি সিভিলাইজেশন। সহজ ভাষায় বললে, মানুষকে একাধিক গ্রহে বাস করা শিখতে হবে। কারণ পৃথিবী যদি আমাদের একমাত্র বাড়ি হয়, তাহলে পৃথিবীর কিছু হলে আমাদের পুরো সভ্যতাই ঝুঁকির মুখে পড়বে। অনেকে ভাবতেই পারো, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ তো শুক্র, তাহলে সেখানে না গিয়ে মঙ্গলে কেন? সত্যি বলতে বিজ্ঞানীরা সেই চেষ্টাও করেছিলেন। সোভিয়েত ইউনিয়নের ভিনেরা মহাকাশযান সফলভাবে শুক্র গ্রহে নেমেছিল, কিন্তু সেখানকার গড় তাপমাত্রা প্রায় 460°C। তার উপর আকাশ জুড়ে সালফিউরিক অ্যাসিডের মেঘ। এই ভয়ঙ্কর পরিবেশে ওই শক্তিশালী মহাকাশযানও কয়েক ঘন্টারও বেশি টিকতে পারেনি। তখনই বিজ্ঞানীরা বুঝেছিলেন, মানুষের দ্বিতীয় বাড়ি শুক্র হতে পারে না। তাহলে বৃহস্পতি বা শনি? বিজ্ঞানীরা সেগুলোকেও কাছ থেকে দেখেছেন। এমনকি বৃহস্পতির বায়ুমণ্ডলে একটা প্রোবও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে কোথাও শক্ত মাটি পাওয়া যায়নি, কারণ বৃহস্পতি আর শনি দুটোই বিশাল গ্যাসের গ্রহ। সেখানে শহর বানানোর জন্য কোনো ল্যান্ডই নেই, পুরো গ্রহ জুড়ে শুধু গরম গ্যাস ঘুরপাক খাচ্ছে। আর এখানেই মঙ্গল একদম আলাদা। না, মঙ্গল পৃথিবীর মতো নয়, কিন্তু পৃথিবীর মতো এখানে দিন হয়, ঋতু বদলায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাটির নিচে জমে আছে বরফ। আর এই বরফই বিজ্ঞানীদের মনে আশা জাগাচ্ছে। তবে মঙ্গল আমাদের প্রতিবেশী গ্রহ হলেও সেখানে পৌঁছানো মোটেও সহজ নয়। পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় 22,50,00,000 কিলোমিটার। তবে ভালো কথা হলো, এই দূরত্ব সবসময় সমান থাকে না, কারণ পৃথিবী আর মঙ্গল দুটোই সূর্যের চারিদিকে ঘুরছে। তাই প্রতি 26 মাসে একবার মঙ্গল আর পৃথিবী একদম কাছাকাছি এসে যায়। এই সময়টাকে বলা হয় লঞ্চ উইন্ডো। এই সময় সবচেয়ে কম জ্বালানিতে মঙ্গলে রকেট পাঠানো সম্ভব। প্ল্যানিং অনুযায়ী লঞ্চ উইন্ডো এলেই স্টারশিপ মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রায় 7 থেকে 9 মাসের দীর্ঘ যাত্রার পর রকেট পৌঁছবে মঙ্গলের আকাশে, আর এখান থেকেই শুরু হবে পুরো মিশনের সবচেয়ে কঠিন ধাপ। বিজ্ঞানীদের কাছে মঙ্গলে পৌঁছানোর চেয়েও কঠিন স্টারশিপকে নিরাপদে মঙ্গলের মাটিতে নামানো। মহাকাশযান যখন মঙ্গলের বায়ুমণ্ডলে ঢোকে, তখন তার গতি থাকে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। ল্যান্ডিং এর জন্য সেই গতিকে কয়েক মিনিটের মধ্যেই প্রায় শূন্যে নামাতে হয়। নাসা এই সময়টার নাম দিয়েছে 7 মিনিট অফ টেরার, কারণ এই 7 মিনিটের একটা ছোট্ট ভুলও পুরো মিশনকে শেষ করে দিতে পারে। এমনকি এই সময় পৃথিবী থেকেও কেউ সাহায্য চাইতে পারবে না, কারণ পৃথিবী থেকে মঙ্গল পর্যন্ত একটা সিগন্যাল পৌঁছতে প্রায় 22 মিনিট সময় লাগে। ধরো সব কিছু ঠিকঠাক হয়েছে, এবার মানুষ প্রথমবারের মতো মঙ্গলে পা রাখবে, আর সেখান থেকেই শুরু হবে বেঁচে থাকার আসল লড়াই। ভুল করেও যদি একবার হেলমেট খুলে ফেলো, কয়েক সেকেন্ডের মধ্যেই অক্সিজেনের অভাবে জ্ঞান হারানোর ঝুঁকি তৈরি হবে, এবং সুরক্ষিত পরিবেশে ফিরতে না পারলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠবে। তবে এর কারণ শুধু অক্সিজেন নয়। মঙ্গলের বায়ুমণ্ডলের প্রায় 95% কার্বন ডাই অক্সাইড। তার উপর মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় 100 গুণ পাতলা। সেখানে স্পেসস্যুট শুধু অক্সিজেনই নয়, শরীরের স্বাভাবিক চাপও বজায় রাখে, আর চরম ঠান্ডা থেকে রক্ষা করে, এমনকি ক্ষতিকর রেডিয়েশন থেকেও সুরক্ষা দেয়। আরও একটা পরিবর্তন তুমি সঙ্গে সঙ্গেই অনুভব করতে পারবে, তুমি পৃথিবীর তুলনায় অনেক উঁচুতে লাফাতে পারবে, কারণ মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় মাত্র 38%। শুরুতে ব্যাপারটা মজার লাগবে, কিন্তু দীর্ঘদিন সেখানে থাকলে এই কম গ্র্যাভিটি হাড় আর পেশিকে দুর্বল করতে থাকবে। কিন্তু এসবের কোনোটাই সবচেয়ে বড় বিপদ নয়। সবচেয়ে বড় শত্রুকে তুমি চোখে দেখতেই পাবে না, রেডিয়েশন। পৃথিবীর চারপাশে একটা অদৃশ্য ঢাল আছে, যাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলে থাকি। এই ম্যাগনেটিক ফিল্ডই সূর্যের ক্ষতিকর কণার একটা বড় অংশ আটকে দেয়। তবে মঙ্গলের এরকম কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তাই ক্ষতিকর রেডিয়েশন সরাসরি সূর্য থেকে মঙ্গলের মাটিতে এসে পৌঁছয়। দীর্ঘদিন এই রেডিয়েশনের মধ্যে থাকলে মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে, এমনকি ডিএনএ তেও প্রভাব পড়তে পারে। এতক্ষণে হয়তো তোমার মনে একটা প্রশ্ন এসেছে, এত সমস্যা যখন আছে, তাহলে বিজ্ঞানীরা এতটা কনফিডেন্ট কেন? কারণ তারা জানেন এই সমস্যাগুলোর সমাধান একদিনে হবে না। এই পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্টারশিপ। কারণ মঙ্গলে যাওয়ার সবচেয়ে বড় বাধা শুধু প্রযুক্তি নয়, খরচও।
এতদিন মহাকাশে যাওয়ার পর রকেটের বড় একটা অংশ আর ব্যবহারযোগ্য থাকতো না। প্রতিটা মিশনের জন্য নতুন করে রকেট বানাতে হতো, আর নতুন রকেট মানেই হাজার হাজার কোটি টাকা খরচ। কিন্তু স্পেস এক্স স্টারশিপকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার উপর কাজ করছে, যাতে পরের মিশনে আবার ব্যবহার করা যায়। এর ফলে মহাকাশে যাওয়ার খরচ অনেকটাই কমে যাবে। একটা স্টারশিপ প্রায় 100 থেকে 150 টন মালপত্র বহন করতে পারবে, কিন্তু রকেট শুধু মানুষকেই পৌঁছে দেবে। পৃথিবী থেকে হাজার হাজার টন ইট, লোহা, সিমেন্ট নিয়ে যাওয়া মোটেও সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা মঙ্গলের মাটিকেই বিল্ডিং ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করার কথা ভাবছেন। বিশাল 3D প্রিন্টার মানুষের থাকার ঘর তৈরি করবে। শুনতে ভবিষ্যতের প্রযুক্তি মনে হলেও আজ পৃথিবীর বিভিন্ন দেশে সত্যি 3D প্রিন্টার দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু একটা সমস্যা রয়েই গেল, রেডিয়েশন। অনেক বিজ্ঞানী মনে করেন মঙ্গলের কয়েক মিটার নিচে এই ঘরগুলো তৈরি করা হবে। উপরের মাটি তখন প্রাকৃতিক শিল্ড হিসেবে কাজ করবে। মজার বিষয় হলো মঙ্গলের মাটিতে প্যারাক্লোরেট নামে এক ধরনের রাসায়নিক থাকে, যা মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। এবার সেই মাটি মানুষকে রক্ষা করবে, কিন্তু ঘর থাকলেই জীবন চলে না। সবচেয়ে জরুরি জিনিসটা এখনো বাকি, জল। ভালো খবর হলো মঙ্গলের মেরু অঞ্চলে আর মাটির নিচে বিশাল পরিমাণ বরফ রয়েছে। সেই বরফ গলিয়েই তৈরি হবে জল। এই একটাই সম্পদ একসঙ্গে 3টে সমস্যার সমাধান করবে: পানীয় জল, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, আর রকেটের জ্বালানি। কারণ জলকে ভাঙলে পাওয়া যায় অক্সিজেন আর হাইড্রোজেন। ভবিষ্যতে মঙ্গলের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করিয়ে সেখান থেকেই তৈরি করা যেতে পারে রকেটের জ্বালানি। মানে যে গ্রহে মানুষ যাবে সেখান থেকে আবার ফিরে আসার জন্য প্রস্তুতিও নেওয়া হবে। হয়তো ভাবছো এসব এখনো শুধু কল্পনা, আসলে পুরোটা তা নয়। মার্চ 2020 রকেটের সঙ্গে মক্সি নামে একটা ছোট্ট যন্ত্র পাঠানো হয়েছিল। তার কাজ ছিল মঙ্গলের অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন তৈরি করা, আর সেটা সে সফলভাবে করে দেখিয়েছেও। যদিও পরিমাণ খুব কম ছিল, কিন্তু এই মিশন প্রমাণ করেছে মঙ্গলের মাটিতে অক্সিজেন তৈরি করা অসম্ভব নয়। ঘর হবে, জল পাওয়া যাবে, অক্সিজেন তৈরি করা যাবে, কিন্তু মানুষ খাবে কি? মঙ্গলের বিষাক্ত মাটিতে চাষ হবে কিভাবে? এখানে পৃথিবীর মতো মাটিতে বীজ ছিটিয়ে চাষ করা সম্ভব নয়, আর এর সবথেকে ভালো সলিউশন হলো হাইড্রোপনিক্স। এখানে গাছের শিকড় থাকবে নিউট্রিশন মেশানো জলের মধ্যে, আর সূর্যের বদলে এলইডি আলোয় গাছের জন্য আলো তৈরি করবে। শুনতে অদ্ভুত লাগলেও নাসা এই পদ্ধতিতে সফলভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে লেটুস চাষ করে দেখিয়েছে। অর্থাৎ আজ পৃথিবীর বাইরে গাছ জন্মানো অসম্ভব কিছু নয়। তবে এই গাছপালা শুধু খাবারই দেবে না, এগুলো হবে মঙ্গলের পুরো ইকোসিস্টেমের একটা অংশ। মানুষ শ্বাস নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়বে, আর গাছ সেই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে আবার অক্সিজেন তৈরি করবে। মানে একটা ছোট্ট বন্ধ পৃথিবীর মতো, যেখানে মানুষ আর গাছ একে অপরকে বাঁচিয়ে রাখবে। কিন্তু বিজ্ঞানীদের লক্ষ্য শুধু মঙ্গলে ছোট ছোট শহর বানানো নয়, তাদের লক্ষ্য মঙ্গলকেই ধীরে ধীরে মানুষের জন্য আরো বসবাসযোগ্য করে তোলা। এই ধারণার নাম দেওয়া হয়েছে টেরাফর্মিং। অর্থাৎ ধীরে ধীরে একটা পুরো গ্রহের পরিবেশ বদলে পৃথিবীর মতো করে তোলার চেষ্টা। এটার জন্য বিজ্ঞানীরা কয়েকটা সম্ভাবনা নিয়ে কাজ করছেন। কেউ মনে করেন মেরু অঞ্চলের বরফ গলানো গেলে বায়ুমণ্ডল কিছুটা ঘন হতে পারে। কেউ ভাবছেন মহাকাশে বিশাল আয়না বসিয়ে মঙ্গলে আরো বেশি সূর্যের আলো পাঠানো যায় কিনা। আবার কেউ এমন কারখানার ধারণা দিয়েছেন যেগুলো গ্রিন হাউস গ্যাস তৈরি করে ধীরে ধীরে তাপমাত্রা বাড়াবে। তবে টেরাফর্মিং সম্পূর্ণ হওয়া অনেক আগেই মানুষ হয়তো মঙ্গলে বসবাস শুরু করে দেবে। কারণ মানুষের ইতিহাস বলে আমরা আগে নতুন জায়গায় থাকতে শিখি, তারপর সেই জায়গাকেই নিজের মতো গড়ে তুলি। কিন্তু যদি সত্যি মানুষ প্রজন্মের পর প্রজন্ম মঙ্গলে থাকে, তাহলে মঙ্গলে জন্মানো শিশুরা কি আমাদের মতোই হবে? হয়তো পুরোপুরি নয়, কারণ আগেই বলেছি মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর মাত্র 38%। বিজ্ঞানীরা মনে করেন অনেক প্রজন্ম ধরে এই পরিবেশে থাকলে মানুষের হাড়, পেশি, এমনকি শরীরের গঠনেও পরিবর্তন আসতে পারে। তবে আজ পর্যন্ত কোনো মানুষ মঙ্গলে জন্মায়নি, তাই এর উত্তর এখনো ভবিষ্যতের কাছেই। এখন তুমি হয়তো বলবে মঙ্গলের জন্য এত টাকা খরচ করার দরকার কি? এই টাকা পৃথিবীর সমস্যায় ব্যবহার করলেও তো হয়। কথাটা একদম যৌক্তিক, কিন্তু ইতিহাস বলছে মহাকাশের গবেষণার জন্য তৈরি অনেক প্রযুক্তি পরে পৃথিবীর জীবন বদলে দিয়েছে। জিপিএস, স্যাটেলাইট কমিউনিকেশন, ওয়াটার পিউরিফিকেশন, উন্নত মেডিকেল টেকনোলজি, সব কিছুর পিছনেই কোথাও না কোথাও মহাকাশের গবেষণার অবদান রয়েছে। হয়তো মঙ্গলের জন্য তৈরি প্রযুক্তিগুলো আগামী দিনে পৃথিবীকে আরও ভালোভাবে বাঁচতে সাহায্য করবে। শেষ পর্যন্ত মঙ্গলে যাওয়ার গল্পটা শুধু আর একটা গ্রহে যাওয়ার গল্প নয়, এটা মানুষের কৌতূহলের গল্প, অজানাকে জানার গল্প, আর বেঁচে থাকার জন্য সবসময় পরের পথ খুঁজে পাওয়ার গল্প। একদিন মানুষ সমুদ্র পেরিয়েছিল, তারপর আকাশে উড়েছিল, চাঁদেও পা রেখেছিল। হয়তো মঙ্গল হবে আমাদের পরের অধ্যায়। আর হয়তো আজ থেকে 100 বছর পরে কোনো একটা শিশু মঙ্গল থেকে পৃথিবীর দিকে তাকিয়ে ভাববে ওখান থেকেই আমাদের মানুষের যাত্রা শুরু হয়েছিল। এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।